হ্যাঁ ছাত্ররা, আজকে আবার আমি হাজির হলাম তোমাদের সামনে, তোমাদেরকে অনলাইনে ইংলিশ ক্লাস পড়াবো বলে। তা তোমরা তো জানো আমি বড়নগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তোমাদেরকে ইংলিশ পেপার ওয়ান পড়াই। ইংলিশ পেপার ওয়ান মানে ইংলিশ বাটারফ্লাই বইটি। তা এটাও জানো যে তোমরা সেকেন্ড টার্মিনাল পরীক্ষা দিয়েছো। তার আগে আমি সেকেন্ড টার্মিনালের সিলেবাস কমপ্লিট করে দিয়েছি, গ্রামার কমপ্লিট করে দিয়েছি। তোমাদের 6 সেট যে ব্লগে কোশ্চেন ছিল সেই 6 সেটের অ্যান্সার আমি করিয়ে দিয়েছি। এখন আমরা আবার অ্যানুয়ালের যে সিলেবাস আছে থার্ড টার্ম পরীক্ষার, সেই থার্ড টার্ম পরীক্ষার যে সিলেবাস সেইটা এখন চলছে। আমরা ইতিমধ্যে লেসন 10 কমপ্লিট করেছি, লেসন 11 এখন চলছে। লেসন 11-এর দুদিন দুটো ক্লাস হয়ে গেছে। প্রথম দিন ফার্স্ট ইউনিটের যে টেক্সট, সেই টেক্সটটা ডিসকাশন হয়েছে। তারপরের দিন ভোকাবুলারি দিয়েছি ফার্স্ট ইউনিটের, আর অ্যাক্টিভিটি 1 আর 2 করিয়েছি। আজকে অ্যাক্টিভিটি 3 থেকে করাবো, পেজ নাম্বার 115, 115 পেজ নাম্বার 115 খোলো, ওইখান থেকে আমরা আজকে করাবো। এই হচ্ছে আমাদের আজকে লেসন প্ল্যান। তা চলো আমার সঙ্গে সঙ্গে এবার একটুখানি ঈশ্বরকে স্মরণ করে নিই, ঈশ্বরকে প্রণাম করি। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে করবে। হ্যাঁ, জয় মা ভবতারিণী মা, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা সারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ, জয় শ্রী শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী শ্রী বলরাম, জয় শ্রী শ্রী মা সুভদ্রা মা, জয় শ্রী শ্রী সরস্বতী মা। আশা করি আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঈশ্বরকে প্রণাম করলে, ঈশ্বর স্মরণ করলে। তাহলে চলো এবার পেজ নাম্বার 115 খোলো বইয়ের, বাটারফ্লাই বইয়ের, আর ক্লাস শুরু করা যাক। চলো, অ্যাক্টিভিটি 3 দেখো কি বলেছে। লেটস ম্যাচ দি ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। চলো নিচের যে শব্দগুলি আছে তাদের অর্থগুলোর সঙ্গে সেই শব্দগুলিকে মিল করাই। মানে বলছে ম্যাচ দি ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, যে শব্দগুলো আছে নিচে সেই শব্দগুলোর অর্থের সঙ্গে মিল করাতে হবে, ম্যাচ করাতে হবে। তো চলো কি আছে দেখি। দেখো এ একটা কলাম, এ কলামে কী কী ওয়ার্ড আছে দেখো। লিভড, ডিসপ্লেড, ইল হেলথ, সায়েন্স, টাইটেলস। বিতে আছে সিগনেস, ইন্ডিকেশনস, অনার্স, এক্সাইটেড, সোড। তা এখানে এ কলামের সঙ্গে বি কলামের পাশে যে ওয়ার্ডগুলো আছে সে পাশের ওয়ার্ডের সঙ্গে কিন্তু মিনিংটা নেই। সেই এ কলামের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের অর্থ যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডের সঙ্গে তোমাকে ম্যাচ করাতে হবে। বি কলামের যে অর্থটা আছে, মিনিংটা আছে, এই কলামের যে ওয়ার্ডের মিনিংটা বি কলামে আছে সেই ওয়ার্ডটার সঙ্গে এই কলামের সেই ওয়ার্ডটার মিল করাতে হবে। মানে ধরো তুমি লিফট কথাটা, লিফটের একটা মিনিং, একটা ওয়ার্ড বি কলামে আছে, সেই কী করবে তুমি, সেই কলমটা সেই ওয়ার্ডটা সঙ্গে লিফটের একটা দাগ টেনে দেবে। ঠিক আছে, লিফট থেকে একটা অ্যারো চিহ্ন দেবে যেটা কিনা বি কলামে এসে বি কলামের সেই মিনিং যেটা আছে, লিফটের যে মিনিং যে ওয়ার্ডটা আছে বি কলামে, সেই ওয়ার্ডের সামনে এসে অ্যারোটা থামবে। ঠিক আছে, তাহলে চলো খুঁজি কি। লিফট, লিফট মানে কি? লিফট মানে হচ্ছে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। লিভ মানে হচ্ছে বাস করা, জীবিত থাকা। তা লিভড মানে জীবিত ছিল বা বাস করেছিল। এখানে লিভডের মিনিং হচ্ছে এক্সিস্টেড, মানে জীবিত ছিল, অস্তিত্ব বজায় রেখেছিল। ঠিক আছে, বিদ্যমান ছিল।
লিফটের থেকে একটা অ্যারো টানবে এক্সিট স্টেট পর্যন্ত, ঠিক আছে? তাহলে এক্সিস্ট মানেও কিন্তু জীবিত থাকা, অস্তিত্ব বজায় রাখা, ঠিক আছে? লিভ মানে বাস করা, জীবিত থাকা বা বাঁচা, আর এক্সিস্ট মানে হচ্ছে বেঁচে থাকা, জীবিত থাকা, অস্তিত্ব বজায় রাখা। তাহলে লিভড পাস্ট ফর্ম, এক্সিস্টেডও পাস্ট ফর্ম। তারপরটা দেখো ডিসপ্লেড। ডিসপ্লে মানে হচ্ছে কোনো কিছুকে দেখানো, প্রদর্শন করা বা প্রদর্শন করানো, ঠিক আছে? তাহলে ডিসপ্লেড পাস্ট ফর্ম আছে, এখানেও পাস্ট ফর্মে আমরা মিনিংটা খুঁজব। সোড, ডিসপ্লেড সোড। সোডটা দেখো একেবারে তলায় আছে, বি কলামের একদম শেষ ওয়ার্ডটা সোড। তাহলে ডিসপ্লেড থেকে একটা অ্যারো টানবে, অ্যারোটা যেন সোজা হয়, স্কেল দিয়ে টানবে, সোড পর্যন্ত টানবে, ঠিক আছে? তাহলে লিভড, সোডের ওপরে আছে এক্সিস্টেড, লিভ থেকে অ্যারোটা যাবে এক্সিস্টেড পর্যন্ত, ডিসপ্লেড থেকে অ্যারোটা যাবে সোড পর্যন্ত। তারপরে আছে ইল হেলথ। ইল হেলথ মানে অসুস্থ শরীর, অসুস্থ স্বাস্থ্য মানে অসুস্থতা আর কি, ঠিক আছে? তাহলে ইল হেলথ থেকে একটা অ্যারো টানবে, ইল হেলথের মিনিংটা কী আছে দেখো, সিকনেস, অসুস্থতা। ইল হেলথ থেকে অ্যারোটা সিকনেস পর্যন্ত যাবে, ঠিক আছে? ইল হেলথ, সিকনেস। তাহলে ইল হেলথ থেকে অ্যারোটা সিকনেস পর্যন্ত যাবে। ইল মানে অসুস্থ, হেলথ হচ্ছে স্বাস্থ্য, মানে অসুস্থ স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য নয়, মানে খারাপ স্বাস্থ্য আর কি, মানেই অসুস্থতা। সিকনেস মানেও অসুস্থতা, ঠিক আছে? ইল হেলথ থেকে অ্যারোটা যাবে সিকনেসের দিকে। তারপরে দেখো আছে সাইন্স, প্লুরাল ফর্ম সাইনের। সাইন মানে হচ্ছে কোনো ইঙ্গিত, ঠিক আছে? তার মিনিংটা দেখো আছে ইন্ডিকেশনস, এটাও প্লুরালে দেওয়া আছে। ইন্ডিকেশন, তার প্লুরাল হচ্ছে ইন্ডিকেশনস। সাইন্স, ইন্ডিকেশনস, সাইন থেকে অ্যারোটা ইন্ডিকেশনসে যাবে, দুটো মানেই একই, ইঙ্গিত, ঠিক আছে? তারপরে দেখো টাইটেলস, এটাও প্লুরাল ফর্মে দেওয়া আছে। টাইটেল মানে কি? টাইটেল মানে উপাধি, পদমর্যাদা। আর টাইটেল থেকে তাহলে তার মিনিংটা কী হবে? অনার্স। দেখো প্রথম থেকে বি কলামের 1, 2, 3 নম্বরে অনার্স আছে। অনার, তার প্লুরাল ফর্ম হচ্ছে অনার্স। অনার মানে সম্মান, সম্মানিত পদ, সুনাম, এইসব। তাহলে টাইটেলস হচ্ছে উপাধি, পদমর্যাদা, তার মিনিং হচ্ছে অনার্স। তাহলে টাইটেলস থেকে অ্যারোটা অনার্সের পর্যন্ত যাবে। তাহলে অ্যাক্টিভিটি 3 কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যাব এই পেজেই, পেজ নাম্বার 115, পেজ নাম্বার 115 পেজ নাম্বারে তার যে টেক্সট আছে সেই টেক্সটটা এবার আমরা পড়ব, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে লেসন নাম্বার 11-এর দ্য ফিনিশিং পয়েন্টের 2nd ইউনিট, ঠিক আছে? লেসন নাম্বার 11-এর দ্য ফিনিশিং পয়েন্টের ফার্স্ট ইউনিট আমাদের হয়ে গেছিলো। তারপরে অ্যাক্টিভিটি 1, 2 হয়ে গিয়েছিলো। অ্যাক্টিভিটি 3টা আমাদের আজকে হলো। তারপরে লেসন নাম্বার 11-এর 2nd ইউনিটের টেক্সট, ঠিক আছে? তাহলে চলো পড়ি। পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। পিটি উষা তার সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারেনি, তার কাজকে সম্পাদন করতে পারেনি 1980 সালের মস্কো অলিম্পিক্স। সেখানে মস্কোতে যে অলিম্পিক্স হয়েছিল 1980 সালে, সেখানে ইভেন এমনকি ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড, এমনকি নিউ দিল্লিতে যে এশিয়ান গেমস হয়েছিল সেই এশিয়ান গেমস
1982 সালে হয়েছিল, সেখানেও she could only win silver medals in the 100 মিটার্স। সে শুধুমাত্র জিততে পেরেছিল রৌপ্য পদক 100 মিটার অ্যান্ড দি 200 মিটার স্প্রিন্ট। 100 এবং 200 মিটারের যে দৌড়ের প্রতিযোগিতা, দ্রুত দৌড়ের প্রতিযোগিতা, সেখানে শুধু সে দুখানা রৌপ্য পদক জিতেছিল, মানে 100 মিটারে একটা, 200 মিটারে একটা। ঠিক আছে, ইভেন আবার বলছি, ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড she could only win silver medals in the 100 meters and the 200 meters sprint। এমনকি ইভেন মানে এমনকি অ্যাডভার্ব, এমনকি 1982 সালের নিউ দিল্লিতে যে এশিয়ান গেমস হয়েছিল, সেখানেও সে শুধুমাত্র রৌপ্য পদক জিতেছিল 100 মিটারের স্প্রিন্টে এবং 200 মিটারের স্প্রিন্টে। স্প্রিন্ট মানে দ্রুত বেগে ধাবন। ঠিক আছে, স্প্রিন্ট মানে দ্রুত বেগে ধাবন বা দৌড়ানো। হাওয়েভার, যাই হোক না কেন, যাই হোক না কেন, অ্যাট দি এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ব্র্যাকেটে দেখো এটিএফ লেখা আছে, এতে এ ফর এশিয়ান, টি ফর ট্র্যাক অ্যান্ড এফ ফর ফিল্ড। অ্যাট দি এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ, এটিএফ চ্যাম্পিয়নশিপ আর কি, ইন কুয়েত, এই ইয়ার লেটার, 1 বছর পরে, যাই হোক না কেন, 1 বছর পরে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, কুয়েতে যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে কি করেছিল দেখো, উষা ওন দি গোল্ড মেডাল ইন দ্য 400 মিটার্স রেস উইথ এ নিউ এশিয়ান রেকর্ড। কিন্তু 1 বছর পরেই সে কিন্তু, যেখানে ব্যর্থ হয়েছিল দিল্লিতে, কুয়েতে গিয়ে কিন্তু 1 বছর পরেই সে কিন্তু সফল হয়েছিল, এবং সেই এটিএফ চ্যাম্পিয়নশিপে কুয়েতে উষা স্বর্ণপদক জিতেছিল। মেডাল মানে পদক, স্বর্ণপদক জিতেছিল 400 মিটার রেসে, এবং একটা নতুন এশিয়ান রেকর্ড করেছিল। মানে এশিয়া একটা মহাদেশ, এশিয়া মহাদেশীয় দেশ সম্পর্কে যেটাকে বলা হয় তাকে বলে এশিয়ান রেকর্ড। এশিয়ার মধ্যে মানে শ্রেষ্ঠ সময়, সবথেকে কম সময়ে 400 মিটার দৌড়েছিল এশিয়ার মধ্যে যত প্রতিযোগী ছিল আর কি। নতুন একটা এশিয়ান রেকর্ড করে সে স্বর্ণপদক জিতেছিল। হ্যাঁ, হাউএভার হচ্ছে, যাই হোক, এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, তারপরে সেন্টেন্সে দেখো, দেয়ার আফটার মানে হচ্ছে তারপরে, এটাও একটা অ্যাডভার্ব। দেয়ার আফটার উষা পিকড আপ 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989। তারপরে উষা উঠিয়ে নিয়েছিল 13টা স্বর্ণপদক ওই এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিভিন্ন যে প্রতিযোগিতা হয়েছিল 1983 থেকে 1989 পর্যন্ত। মানে 1983 থেকে 1989 পর্যন্ত সেই 6 বছরে উষা 13টা স্বর্ণপদক জিতেছিল এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিভিন্ন প্রতিযোগিতায়, চ্যাম্পিয়নশিপে। ঠিক আছে, 13 গোল্ড মেডালস, 13টা স্বর্ণপদক তিনি অর্জন করেছিলেন। হ্যাঁ, আবার বলছি, দেয়ার আফটারটা কিন্তু, দেয়ার আফটার মানে তারপর, এটা একটা অ্যাডভার্ব। উষা পিকড আপ 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989।
1983 থেকে 1989 পর্যন্ত ওই 6 বছরে উষা 13টা স্বর্ণপদক তারপরে জিতে নিয়েছিল, উঠিয়ে নিয়েছিল। ঠিক আছে, মিটস, এটিএফ মিটস, এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, এটিএফ। মিট মানে সাধারণত সম্মেলন, নাউন, আর মিট যখন ভার্ব হবে তখন হচ্ছে সাক্ষাৎ করা। তা এখানে মিট মানে সম্মেলন, মানে এখানে সম্মেলন ঠিক নয়, এখানে প্রতিযোগিতা। ঠিক আছে, এটিএফ মিটস, এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটস। ঠিক আছে, হ্যাঁ, মিট মানে হচ্ছে কি বললাম, সাক্ষাৎ করা। আর এখানে হচ্ছে মিট নাউন, মিট মানে সম্মেলন, কিন্তু এখানে খেলার প্রতিযোগিতা। ঠিক আছে, প্লুরাল দেওয়া আছে মিটস। আচ্ছা, সি ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। তিনি 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স যে গেম হয় সেইখানে সেমিফাইনালে সে ফার্স্ট হয়েছিল। ঠিক আছে, উষা ফার্স্ট হয়েছিল 1984 সালে লস অ্যাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেস একটা জায়গা, একটা শহর। সেই লস অ্যাঞ্জেলেস সে যে অলিম্পিক হয়েছিল 1984 সালে, সেখানে সেমিফাইনালে তিনি ফার্স্ট হয়েছিলেন। বাট ফল্টার্ড ইন দ্য ফাইনালস, কিন্তু প্রতিযোগিতার শেষ পর্বে ফাইনালে তিনি ব্যর্থ হয়েছিলেন। ফল্টার মানে ব্যর্থ হওয়া, ফল্টার্ড পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে। ফল্টার মানে ব্যর্থ হওয়া বা হোঁচট খাওয়া। ঠিক আছে, অ্যাকচুয়াল মানে হচ্ছে হোঁচট খাওয়া, এখানে ফল্টার মানে ব্যর্থ হওয়া। ঠিক আছে, বাট ফল্টার্ড ইন দ্য ফাইনালস। হিস্ট্রি রিপিটেড ইটসেলফ, ইতিহাস পুনরায় ঘটায় নিজে থেকেই। হোয়েন ইন এ নেল বাইটিং ফটো ফিনিশ, যখন রিপিটেড মানে পাস ফর্ম ব্যবহার করা হয়েছে। ইতিহাস পুনরাবৃত্ত হয়েছিল নিজে থেকেই যখন ইন এ নেল বাইটিং ফটো ফিনিশ, একেবারে উৎকণ্ঠাময় বা তীব্র উদ্বেগজনক ঘেঁষাঘেঁষি সমাপ্তিতে। কোনো রেসের দেখবে সমাপ্তি হয়, দৌড়ই প্রথমে স্টার্ট হয়, তারপর শেষ হয়। সেই শেষে ফটো ফিনিশ মানে হচ্ছে সে শেষটা খুব একেবারে ঘেঁষাঘেঁষি। ধরো দুজন একেবারে গায়ে গায়ে প্রথম হলো, মানে প্রথমে গেছে ওই ফিনিশিং লাইনটা টাচ করলো। এবার কোনো যন্ত্রের মাধ্যমে মাপতে হবে, যেটা খালি চোখে মনে হবে দুজন ফার্স্ট, কিন্তু যন্ত্রের মাধ্যমে দেখা যাবে কে আগে ওই ফিনিশিং লাইনটা টাচ করেছে। সেইটাকে বলা হয় নেল বাইটিং ফটো ফিনিশ, সেটাকে বলা হয় ফটো ফিনিশ, মানে একদম ঘেঁষাঘেঁষি বা কাছাকাছি সমাপ্তি। আর নেল বাইটিং মানে তীব্র উত্তেজনাপূর্ণ, হ্যাঁ, উৎকণ্ঠাময়। তাহলে হিস্ট্রি রিপিটেড ইটসেলফ হোয়েন এ নেল বাইটিং ফটো ফিনিশ বাই 1/100th of a second. উষা লস দি ব্রোঞ্জ মেডাল। ইতিহাস পুনরাবৃত্ত হয়েছিল নিজে থেকেই যখন উৎকণ্ঠাময় একদম ঘেঁষাঘেঁষি সমাপ্তিতে মাত্র 1 সেকেন্ডকে 100 ভাগকে ভাগ করলে তার যে সময়টা পাওয়া যায়, মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ে উষা কিন্তু তার ব্রোঞ্জের যে পদকটা খুইয়েছিলেন। ঠিক আছে, কেন বলছে হিস্ট্রি রিপিটেড ইটসেলফ? তার আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা পরের লাইনে আছে। দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন্ড, একেবারে একই ঘটনা ঘটেছিল টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিট মিলখা সিং, আর একজন মহান ভারতীয় ক্রীড়াবিদ মিলখা সিংয়ের সঙ্গে। ইন দ্য 1960 অলিম্পিক গেমস, 1960 সালের যে অলিম্পিক গেমস হয়েছিল সেখানে।
সেই জন্য হিস্ট্রি রিপিটেড ইটসেলফ কথাটা দেওয়া আছে আগের লাইনে, আগের সেন্টেন্সে। অন বোথ দিস অকেশনস, এই দুটোই, এই উভয় ক্ষেত্রেই, উভয় ঘটনাতেই দ্য ইন্ডিয়ান অ্যাথলিটস, ভারতীয় ক্রীড়াবিদরা কুড উইন নো মেডালস, কোনো পদক জিততে পারেনি। তাহলে আমাদের সেকেন্ড ইউনিটের টেক্সটের যে টেক্সট ছিল সেই টেক্সটের আমরা ডিসকাশনটা আজকে করলাম। নেক্সট দিন আমরা ভোকাবুলারি দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে কিছু অ্যাক্টিভিটি যদি থাকে নেক্সট পেজে অ্যাক্টিভিটি 4 আছে, হ্যাঁ, ভোকাবুলারি দেওয়ার পর অ্যাক্টিভিটি শুরু করব, ঠিক আছে? আজকে সেকেন্ড ইউনিটটা ডিসকাশন হলো। তাহলে আজকে আমাদের লেসন নাম্বার 10-এর দ্য ফিনিশিং পয়েন্ট, তার সেকেন্ড ইউনিটটা ডিসকাশন হলো, ডিসকাস করে দিলাম লাইন বাই লাইন, সেন্টেন্স বাই সেন্টেন্স। আর তার আগে আমরা অ্যাক্টিভিটি 3টার কিছু ওয়ার্ড ছিল, তার মিনিংগুলো দেওয়া ছিল, সেই ওয়ার্ডের সঙ্গে মিনিংগুলোকে ম্যাচ করালাম। তাহলে নেক্সট দিন পেজ নাম্বার 116 116 সেখানে আছে অ্যাক্টিভিটি 4। তার আগে আমরা সেকেন্ড ইউনিটের যে টেক্সটটা আজকে ডিসকাস করলাম তার ভোকাবুলারিটা দেবো, ওয়ার্ডস মিনিংসটা লিখিয়ে দেবো, তারপরে অ্যাক্টিভিটি ধরবো, ঠিক আছে? আশা করি তোমরা ভালোভাবে আমার ক্লাস আবার ফলো করছো, নোট ডাউন করছো প্রত্যেকটা জিনিস, এবং ইনস্ট্রাকশন যা দিচ্ছি তা ফলো করছো, এবং ভালো করে ক্লাসটা শুনছো, দেখছো, বুঝছো, এবং ক্লাসের শেষে যে মুখস্থ করার ব্যাপার সেগুলো করছো নোট ডাউন করার পর। না করলে কিন্তু অ্যানুয়াল পরীক্ষায় বা থার্ড টার্মে তোমাদের রেজাল্ট ভালো হবে না, ঠিক আছে? তাহলে আবার কালকে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা।